হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আজ আমরা এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে মক টেস্ট নাম্বার 70 এখানে আলোচনা করব, যেখানে তোমরা পেয়ে যাবে 20টা বাছাই করা প্রশ্ন, যেই প্রশ্নগুলো পরীক্ষা আসার জন্য খুব বেশি কিন্তু ইম্পর্টেন্ট। তো আর দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হয়েছে বাতাসে অক্সিজেনের শতকরা পরিমাণ কত হবে। অর্থাৎ বাতাস তো বিভিন্ন রকমের গ্যাস দিয়ে তৈরি, তো সেই গ্যাসের মধ্যে অক্সিজেনের পরিমাণ কত থাকতে পারে। 0.9%, 50.10%, 20.95%, 21.21%। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 20.95%, যেটা নাইট্রোজেনের পরে দ্বিতীয় স্থান অধিকার করেছে অক্সিজেন। অর্থাৎ সব থেকে বেশি রয়েছে নাইট্রোজেন, তারপরে রয়েছে অক্সিজেন। ঠিক আছে, তারপর সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে কতক্ষণ? 7.3 মিনিট, 8.3 মিনিট, 5.3 মিনিট, 9.3 মিনিট। কী হবে সঠিক উত্তর? সূর্যের আলো পৃথিবী পৃষ্ঠে পৌঁছাতে সময় লাগে 8.3 মিনিট বা 8 মিনিট 30 সেকেন্ড। ঠিক আছে, তারপরে ভূপৃষ্ঠ থেকে বা ভূপৃষ্ঠের সবচেয়ে কাছে কোন সমমণ্ডল অবস্থিত? সমমণ্ডল বলতে হবে বায়ুমণ্ডলের কোন স্তর অবস্থিত ভূপৃষ্ঠের সব থেকে কাছাকাছি। ঠিক আছে, অর্থাৎ এই যে পৃথিবী যে রয়েছে, পৃথিবীর তো চারিদিকে একটা বায়ুস্তর তৈরি হয়েছে। এই বায়ুস্তরের মধ্যে বিভিন্ন রকমের স্তর রয়েছে, বিভিন্ন রকমের মণ্ডল রয়েছে। তো এই যে ভূপৃষ্ঠ রয়েছে, পৃথিবী পৃষ্ঠের সব থেকে কাছে কোন স্তরটা রয়েছে? অর্থাৎ বলতে হবে বায়ুমণ্ডলের বা বায়ুস্তরের সর্বনিম্ন স্তরটার নাম কি? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার নাকি মেসোস্ফিয়ার? সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ট্রপোস্ফিয়ার। আর এই ট্রপোস্ফিয়ারকে ঝড় ঝঞ্ঝার স্তরও বলা হয়, তার কারণ এখানে প্রচুর পরিমাণে মেঘ জন্ম হয় এবং এখান থেকেই বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কিন্তু হয়ে থাকে। তাই এখান দিয়ে এরোপ্লেন চলাচল করে না। তারপর ম্যানগ্রোভ উদ্ভিদ নয় কোনটি? দেখো, সেই সমস্ত প্রশ্নগুলোকে জায়গা দেওয়া হয়েছে যে সমস্ত প্রশ্নগুলো বারবার বিভিন্ন টেট পরীক্ষাতে, প্রাইমারি টেট পরীক্ষাতে এসেছে। ঠিক আছে, ইভিএস থেকে, এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে। তো বলতে হবে এর মধ্যে কোনটা ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ নয়? গরান, গেওয়া, সুন্দরী, নারকেল। সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে নারকেল। সুন্দরী, গরান, গেওয়া এগুলো সবই কিন্তু ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ, অর্থাৎ লবণাম্বু উদ্ভিদ। তারপর জলাশয়ে শৈবাল জাতীয় উদ্ভিদ বেশি জন্মালে কিসের পরিমাণ কমে যায়? জলাশয়ে শৈবাল জাতীয় উদ্ভিদ বেশি জন্মালে কিসের পরিমাণ কমে যায়? নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, কোনোটিই নয়। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অক্সিজেনের পরিমাণ কমে যায়। অর্থাৎ জলাশয়ে শৈবাল জাতীয় উদ্ভিদ বেশি জন্মালে জলে অক্সিজেনের পরিমাণ কমে যায়। আমরা ইউট্রোফিকেশন পড়েছি এর আগে এই সম্পর্কিত। তারপরে বলেছে ইআইএ। ইআইএ পুরো কথাটা কি? ইআইএ দেখে নিচ্ছি। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এনভায়রনমেন্টাল ইমেজ অ্যাসেসমেন্ট, এনভায়রনমেন্টাল ইমেজ অফ অ্যাসোসিয়েশন, এনভায়রনমেন্টাল ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন। ইআইএ। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট হলো ইআই এর পুরো নাম। তারপর নেক্সটে বলা হয়েছে জেট বিমান থেকে কোন দূষক পদার্থ নির্গত হয়? অর্থাৎ জেট বিমান যে চলাচল করে তখন সেখান থেকে কোন দূষক পদার্থ নির্গত হয়? সিও বা এনও, CO2 বা SO2 মানে কার্বন ডাইঅক্সাইড বা সালফার ডাইঅক্সাইড, CFC ক্লোরোফ্লোরোকার্বন, ফ্লুরোসেন্ট। জেট বিমান থেকে কোন দূষক পদার্থ নির্গত হয়, বায়ুতে মেশে এবং বায়ু দূষণ করে? সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে CFC ক্লোরোফ্লোরোকার্বন। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও দৈনন্দিন জীবনে
আমাদের বাড়িতে ব্যবহৃত যে সমস্ত রেফ্রিজারেটর হোক বা এয়ার কুলার বা এসি, সেখান থেকেও কিন্তু ক্লোরোফ্লোরোকার্বন নির্গত হয়, যা ওজোন স্তর বা ওজোন হোল সৃষ্টির জন্য কিন্তু অন্যতম কারণ সেই গ্যাসটা। তারপর কোন দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হয়? মাটি দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হয়, জল দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হয়, বায়ু দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হয়, কীটনাশক দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হয়। সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, বায়ু দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হয়। অর্থাৎ বায়ুতে ক্ষতিকর বিভিন্ন গ্যাসগুলো বৃষ্টির জলের সাথে বিক্রিয়া করে অ্যাসিড রূপে রূপান্তরিত হয়ে সেটা কিন্তু পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে, এবং সেটা বিভিন্ন স্টোন ক্যান্সার হচ্ছে তাজমহলের মতন যে সমস্ত মার্বেল দিয়ে তৈরি বিভিন্ন সৌধগুলো রয়েছে তাদের ঔজ্জ্বল্য কমিয়ে দেওয়া এবং সেগুলোকে ক্ষয় করা, সেটাকে স্টোন ক্যান্সার বলা হয়। এটা কিন্তু অ্যাসিড বৃষ্টির ফলেই হয়ে থাকে। তারপর গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কি হয়? বিশ্ব উষ্ণায়ন যেটাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং, সেটার ফলে কি হয়? বরফ গলে যায়, হিমবাহ হ্রাস পায়, সমুদ্রের জল বৃদ্ধি পায়, সবগুলি। সঠিক উত্তর হবে গ্লোবাল ওয়ার্মিং হলে বা বিশ্ব উষ্ণায়ন হলে বরফ গলবে, মানে মেরু অঞ্চলে যেগুলো বরফ রয়েছে সেগুলো গলবে, হিমবাহ হ্রাস পাবে, বরফ গলা মানে হিমবাহ হ্রাস পাওয়া, সমুদ্রের জলস্তর স্বাভাবিকভাবে বেড়ে যাবে। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সবগুলি হবে। 10 বলা হয়েছে কোন মহাদেশের উপর ওজোন গহ্বর সবচেয়ে বেশি বিস্তৃত? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা। ওজোন গহ্বর যে রয়েছে, অর্থাৎ ওজোন লেয়ারের মধ্যে যে ফুটো তৈরি হচ্ছে, সেই ফুটোটা বা সেই গহ্বরটা বা সেই হোলটা, সেটা কোন মহাদেশের উপর সবচেয়ে বেশি বিস্তৃতি লাভ করেছে? এশিয়াতে, আমেরিকাতে, ইউরোপে, আন্টার্কটিকায়? সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, আন্টার্কটিকাতে অবস্থিত। তারপর জলে বেশি পরিমাণ ইউট্রোফিকেশন সমস্যার সৃষ্টি হয় বা সৃষ্টি করে কোনটি? ইউট্রোফিকেশনটা কি? জলে আগাছা মানে বিভিন্ন রকমের সার, ফসফেট, ক্ষার জাতীয় পদার্থ ব্যবহার করার ফলে জলে আগাছা বৃদ্ধি পায় এবং অক্সিজেনের পরিমাণ হ্রাস পায়। ঠিক আছে, তাতে করে জলজ প্রাণী এবং উদ্ভিদের সংখ্যা কমতে থাকে বা মৃত্যু ঘটতে থাকে, এটাকে ইউট্রোফিকেশন বলা হয়। তো এই ইউট্রোফিকেশন সমস্যার জন্য কোনটা সবথেকে বেশি দায়ী? সালফেট যৌগ, কার্বনের যৌগ, ফসফেট যৌগ নাকি জিঙ্কের যৌগ? কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ফসফেট যৌগ। অতিরিক্ত পরিমাণে ফসফেট যৌগ ব্যবহার করার ফলে, সেটা সাবান হতে পারে, ডিটারজেন্ট হতে পারে, ডিডিটি হতে পারে, সেগুলো ব্যবহার করার ফলে জলে অক্সিজেনের পরিমাণটা কিন্তু কমে যায় এবং জলে বিভিন্ন আগাছার বৃদ্ধি হওয়ার ফলে সেখানে অক্সিজেনের পরিমাণটা কমে গিয়ে বিভিন্ন প্রাণীর সেটা বেঁচে থাকার জন্য অনুপযুক্ত হয়ে উঠতে থাকে সেই জলটা, তাই সেটাকে ইউট্রোফিকেশন বলা হয়ে থাকে। নাম্বার 12তে বলা হয়েছে এনডব্লিউএমসি। এনডব্লিউএমসি এটার পুরো নামটা কি? ন্যাশনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট কাউন্সিল, নন ওয়েস্ট মিউনিসিপ্যাল কাউন্সিল, ন্যাশনাল মেডিকেল কমিটি, ন্যাশনাল ওয়েস্ট মার্কেটিং কর্পোরেশন? সঠিক উত্তর হবে এনডব্লিউএমসির পুরো নাম হচ্ছে ন্যাশনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট কাউন্সিল। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর নাম্বার 13-এ বলা হয়েছে শব্দের একক যে বেল রয়েছে, আমরা যে বেল ডেসিবেল সম্পর্কে আমরা পড়েছি এর আগে, সেই বেল কথাটা নিচের কি থেকে এসেছে? শব্দের মাপার যে একক, শব্দের তীব্রতা মাপার যে একক, সেটা যে বেল রয়েছে, বেল বা ডাম্বেল, বেল বা যেটাকে ডেসিবেল বলা হয়, সেটা কোথা থেকে এসেছে? অপশনসগুলো একটু দেখে নেব। ডাম্বেল, আলেকজান্ডার গ্রাহাম বেল, চার্চ বেল, কোনোটাই নয়। সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, আলেকজান্ডার গ্রাহাম বেল। নেক্সটে চলে আসি ভূপাল গ্যাস দুর্ঘটনা। বারবার এই কোশ্চেনটা আসছে, ঠিক আছে? ভূপাল গ্যাস দুর্ঘটনা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কবে হয়েছিল? 1974, 1968, 1981, 1984? ভূপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল MIC বা মিক গ্যাসের জন্য, মিথাইল আইসোসায়ানেট। ঠিক আছে, তো যেটা সেই স্থানের মানুষের জন্য একটা অভিশাপ স্বরূপ,
যেখানে এখনও যখন নবজাতকরা জন্ম হয় তখন তাদের বিভিন্ন রকমের যেসব শারীরিক বিভিন্ন বিকলাঙ্গতা দেখতে পাওয়া যায়। হ্যাঁ, তো সেই ঘটনাটা ঘটেছিল কবে? সেটা ঘটেছিল 1984 খ্রিস্টাব্দে। এমআইসি বা মিথাইল আইসোসায়ানাইড গ্যাসের অতিরিক্ত পরিমাণে বাতাসে মিশে যাওয়ার ফলে একটি কারখানা থেকে। তারপর জাপানে মিনামাটা বিপর্যয় হয় নিচের কোন কারণে? আমি এর আগেও বলেছি, জাপানের মিনামাটা সাগরে এক পদার্থ মিশে যাওয়ার ফলে সেখানকার মাছেদের মৃত্যু ঘটে এবং সেই মাছ খাওয়ার ফলে অনেক মানুষেরও মৃত্যু ঘটে। ঠিক আছে, তো বলতে হবে যে জাপানের মিনামাটা বিপর্যয় নিচের কোন কারণে হয়েছিল? পারদ সংক্রমিত মাছ খাওয়ার ফলে, সীসাযুক্ত আলু খাওয়ার ফলে, আর্সেনিকযুক্ত জল খাওয়ার ফলে, সীসাযুক্ত জল খাওয়ার ফলে। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, পারদ সংক্রমিত মাছ খাওয়ার ফলে। অর্থাৎ জলে পারদ মিশে, জাপানের মিনামাটা সাগরে জলে পারদ মিশে সেইখানের বা সেই এলাকার সেই অঞ্চলের প্রচুর পরিমাণে মাছ এবং সেখানকার অনেক মানুষেরও মৃত্যু ঘটেছিল। তাই যেহেতু জলে পারদ মিশে জাপানের মিনামাটাতে প্রথমে এই রোগটা দেখা দেয়, সেই কারণে সেই রোগটার নাম হয়ে যায় মিনামাটা রোগ। তারপর নাম্বার 16তে বলা হয়েছে পৃথিবীর মোট শক্তির চাহিদার সরবরাহের শতকরা 40% আসে কোথা থেকে? পৃথিবী না, ভারতবর্ষের মোট শক্তির চাহিদা সরবরাহের শতকরা 40% আসে কি থেকে? কয়লা থেকে, কাঠ ও গোবর থেকে, পেট্রোল থেকে, কয়লা এবং গোবর থেকে। সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কাঠ ও গোবর থেকে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এশিয়ার বৃহত্তম বায়ু শক্তি উৎপাদনের প্রকল্প নিচের কোনটি? এশিয়ার বৃহত্তম বায়ু শক্তি উৎপাদনের প্রকল্প। গুজরাটের পবন শক্তি প্রকল্প, কেরালার নারোরা প্রকল্প, দার্জিলিংয়ের হিমবাহ প্রকল্প, তামিলনাড়ুর মহাবলীপুরম প্রকল্প। কি হবে সঠিক উত্তর? এশিয়ার বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন প্রকল্প। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, গুজরাটের পবন শক্তি প্রকল্প। চলে আসি পরের প্রশ্ন। বলছে সাইলেন্ট ভ্যালি অবস্থিত ভারতের কোথায় বা কোন রাজ্যে? সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গ রাজ্যে, কেরল রাজ্যে, বিহার রাজ্যে, তামিলনাড়ু রাজ্যে। সঠিক উত্তর কি হবে? সাইলেন্ট ভ্যালি অবস্থিত ভারতবর্ষের কেরল রাজ্যে বা কেরালাতে। অপশন নাম্বার বি। নেক্সট চলে আসে নাম্বার 19-এ। কোনো প্রকার জ্বালানি ছাড়াই রান্না করা যায় বা সম্ভব হয় কিভাবে? সৌর রন্ধন যন্ত্রের সাহায্যে, প্রেসার কুকারের সাহায্যে, গ্যাসের উনানের সাহায্যে, বায়োগ্যাসের সাহায্যে। সঠিক উত্তর হবে সৌর রন্ধন যন্ত্রের সাহায্যে। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এগুলো এখন কিন্তু অপ্রচলিত বা অচলাচলিত শক্তির মধ্যে পড়ছে। সেগুলোর কিন্তু উৎপাদন খরচ অনেক বেশি হয়, সেই কারণে এগুলো এখনও প্রচলনের মধ্যে আসেনি। তবে আশা করি সেটা ধীরে ধীরে, যেহেতু প্রাকৃতিক শক্তি দিন দিন ক্ষয় হচ্ছে, দিন দিন শেষ হচ্ছে, সেই কারণে আশা করি এই সমস্ত যন্ত্র অ্যাভেলেবেল হয়ে যাবে খুব তাড়াতাড়ি এবং এটার বিকল্প ব্যবস্থা তৈরি করা হবে যাতে খরচটা কমানো সম্ভব হয়। ক্যান্সারের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্যান্সারের চিকিৎসায় যে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়, দেখো আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এই সমস্ত বিজ্ঞানে রয়েছে, এগুলো কিন্তু পড়তে হবে। ঠিক আছে, তো বলছে ক্যান্সারের চিকিৎসায় যে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয় সেটা কি? কার্বন 14, কোবাল্ট 60, রুমেনিয়াম 114, আর্সেনিয়াম 17। সঠিক উত্তর কি হবে? ক্যান্সারের জন্য ব্যবহার করা হয় কোবাল্ট 60। তো এই ছিল আমাদের আজকের সেটের মোট 20টা প্রশ্ন। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। তোমাদের স্কোর কত হলো 20তে, তোমাদের স্কোর কত তোমরা করতে পারলে, কতগুলো ঠিক করতে পারলে সেটা কমেন্টে অবশ্যই জানিও। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM অনলাইন ক্লাসেস। থ্যাংক ইউ।